শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেই কি থাকছে আমাদের এই পর্বে। সরকারের টানা 12 বছরের বদলে গেছে দেশের গ্রামীণ জনপদ, বেড়েছে জীবনযাত্রার মান, মানুষ এখন স্বপ্ন দেখছে উন্নত জীবনের। 1 বছরের ব্যবধানে চায়ের রপ্তানি বেড়েছে 3.5 গুণ, লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন 1 কোটি কেজি বেশি। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা 12 বছরে বদলে গেছে দেশের গ্রামীণ জনপদ এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার ধরন। সরকারের সুদূর প্রসারী ও সুষম উন্নয়ন নীতি বাস্তবায়নের ফলে গ্রামের মানুষ এখন আর শুধু খেয়ে পড়ে বেঁচে থাকবার স্বপ্নই দেখছে না, স্বপ্ন দেখছে উন্নত জীবনের। গ্রাম মানেই অজপাড়াগা। সকালে উঠে লাঙল কাঁধে একজন কৃষকের মাঠে ছুটে যাওয়া, দিন শেষে অনেক বেশি ক্লান্তি নিয়ে ঘরে ফিরে আসা, কোনো রকমে দুবেলা দুমুঠো খেতে বেঁচে থাকা। 10-12 বছর পূর্বে গ্রামীণ মানুষের জীবনযাত্রা এমনই ছিল। অবশ্য আজ পুরোই বদলে গেছে গ্রামীণ জীবনের চালচিত্র। গ্রামে থেকেই মানুষ আধুনিক সব সুযোগ সুবিধা পাচ্ছে। মানুষের আয় বেড়েছে ক্রয় সক্ষমতা। সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সারা দেশে গড়ে উঠেছে, যে গ্রামীণ অবকাঠামো গড়ে উঠেছে, যে বিদ্যুৎ খাতের যে উন্নতির মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে দেয়া গেছে, এর ফলে কিন্তু উপকারভোগী গ্রামের মানুষ হয়েছে। গ্রামীণ মানুষের আয় বেড়েছে, কৃষি খাতে কিন্তু তার যে উপার্জন সেটিও কিন্তু বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ কৃষি এখন কিন্তু শুধুমাত্র চাল বা শস্যের উপরে নির্ভরশীল না, এখন কিন্তু এখানে বহুমুখীকরণ হয়েছে। কৃষি তো বটেই, কৃষির বাইরে প্রচুর অর্থনৈতিক কর্মকাণ্ড সারা দেশে গ্রামে গঞ্জে গড়ে উঠেছে, ছোট ছোট অবশ্য। তো এই অনেক জায়গায় আবার এগুলি গুচ্ছ পদ্ধতিতে, যে এক জায়গায় একই ধরনের প্রতিষ্ঠান অনেকগুলো গড়ে উঠেছে, যেমন জুতা যেখানে হচ্ছে পাদুকা শিল্প অনেকগুলা, তারপরে অন্য জায়গায় মিষ্টি যেখানে হচ্ছে মিষ্টি, এরকম সারা দেশে প্রচুর হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো ক্ষেত্রে যেমন পরিবর্তন এসেছে, একই সাথে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। প্রথাগত কৃষিকাজের বৃত্ত ভেঙে কৃষকরা এখন আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করছে, যে কারণে উৎপাদন বাড়ছে আয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে জিডিপি প্রবৃদ্ধিতে। কৃষি ক্ষেত্রে একটি বড় ধরনের উল্লম্ঘন ঘটেছে এই অর্থে যে আমাদের কৃষি এখন অনেক বেশি প্রোডাক্টিভ। তো এগুলোর জন্য যে অর্থ দরকার, এবং এই অর্থ পেতে আগে মানুষের বেশ কষ্ট পেতে হতো, এখন ব্যাংকগুলো মোটামুটিভাবে, এমনকি প্রাইভেট ব্যাংকগুলো তারা নানাভাবে সমন্বয় করে বিভিন্ন লিঙ্কে স্থাপন করে এখন কৃষককে লোন দিচ্ছে। এবং আজকের কৃষক অনেক বেশি আধুনিক, এবং এই আধুনিক কৃষক ভ্যালু অ্যাডেড এগ্রিকালচার করছে। গ্রামে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হওয়ায় মানুষের নগরমুখী চিন্তা ভাবনাতেও পরিবর্তন এসেছে। রাজধানী সহ বিভাগীয় শহরে মানুষ আর আগের মতো কাজের জন্য ভিড় করছেন না, গ্রামে থেকেই সচ্ছল এবং উন্নত জীবনের স্বপ্ন দেখছে। গত বছরে চা রপ্তানি হয়েছে 21,70,000 কেজি। এ থেকে দেশের আয় হয়েছে প্রায় 35 কোটি টাকা। 1 বছরের ব্যবধানে চায়ের রপ্তানি বেড়েছে 3.5 গুণ, আর লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন হয়েছে 1 কোটি কেজি বেশি। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2020 সালে দেশের 167টি চা বাগান থেকে উৎপাদিত হয়েছে 8 কোটি 63 লাখ কেজি চা। এই উৎপাদন 2019 সালের তুলনায় 10% বা 96 লাখ কেজি কম। তবে উৎপাদন কম হলেও চাহিদার কম থাকায় ঘাটতি হয়নি বাজারে, তাতে আমদানিও খুব বেশি করতে হয়নি। চা বোর্ড বলছে, গতবারের তুলনায় উৎপাদন কমলেও লক্ষ্যমাত্রার হিসাবে উৎপাদন বেশি হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 7.5 কোটি কেজি, লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন 1 কোটি কেজি বেশি।
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, কোভিড পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব চা বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দেশের চা শিল্প উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম। আমাদের টি বোর্ডে ওয়ান স্টপ সার্ভিসের মতো আমরা একটা সার্ভিস তৈরি করেছি। আমরা অনলাইনের মাধ্যমে এই সমস্ত রিকোয়েস্ট আমরা গ্রহণ করে থাকি। পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে আমরা যত দ্রুত সম্ভব এই চাগুলো রপ্তানির ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করে থাকি। এই রপ্তানি করার ক্ষেত্রে তাদের যত রকম দাপ্তরিক প্রয়োজন আছে, ব্যাংকিং প্রয়োজন আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে, এনবিআর এর সংশ্লিষ্টতা আছে, সবগুলোকে আমরা টি বোর্ডের মাধ্যমে প্রসেস করে অতি দ্রুত রপ্তানিতে তাদেরকে সহযোগিতা প্রদান করছি। কেনিয়া ছাড়া এবার বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন কমেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ ভারতে উৎপাদন কমেছে 14 কোটি 21 লাখ কেজি। শ্রীলঙ্কায় উৎপাদন কমেছে 2 কোটি 83 লাখ কেজি। দুই দেশেই উৎপাদন কমার হার 10%-এরও বেশি। সে তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আমাদের চা শিল্পের যে গৌরব রপ্তানির ক্ষেত্রে, এটি অত্যন্ত প্রবল ছিল। ধীরে ধীরে কালের আবর্তে এটি হারিয়ে যেতে বসেছিল, কিন্তু বর্তমান সরকারের ঐক্রান্তি প্রচেষ্টায়, বর্তমান প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ধীরে ধীরে চা রপ্তানি আস্তে আস্তে বেড়ে চলছে। রপ্তানির জন্য আমাদের বিশ্ব বাজারে মার্কেটিং খোঁজার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি এবং তাদেরকে সাজেশন দিচ্ছি, তাদেরকে গাইডলাইন দিচ্ছি, তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা যোগাযোগ স্থাপন করে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমরা নিয়মিত ভিত্তিতে বৈঠক করে থাকি। একই সাথে এই রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণোদনা কিভাবে দেওয়া যায় সে বিষয়েও আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে বিষয়টি। অতি দ্রুত এ ব্যাপারে আমরা বাস্তবিক পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব। দেশে উৎপাদিত চায়ের বড় অংশই আসে মৌলভীবাজার জেলার বাগান থেকে। মোট উৎপাদিত চায়ের 55% উৎপাদন হয় এই জেলায়। এরপর আছে হবিগঞ্জ জেলা, যেখানে উৎপাদিত হয় 22%। এছাড়া উত্তরবঙ্গে 10%, সিলেট জেলায় 7% ও চট্টগ্রামে 6% উৎপাদন হয়। দেশে চায়ের চাহিদা বাড়তে থাকায় দীর্ঘদিন ধরে রপ্তানি কমছিল। রপ্তানি কমতে কমতে 2019 সালে 6 লাখ কেজিতে নেমে আসে। 2020 সালে আবার বাড়তে শুরু করে রপ্তানি। দেশীয় রপ্তানিকারকেরা গত বছর 21,70,000 কেজি চা রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে প্রায় 35 কোটি টাকা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2020 সালে দেশের 167টি চা বাগান থেকে উৎপাদিত হয়েছে 8 কোটি 63 লাখ কেজি চা। এই উৎপাদন 2019 সালের তুলনায় 10% বা 97 লাখ কেজি কম। তবে উৎপাদন কম হলেও চাহিদা কম থাকায় ঘাটতি হয়নি বাজারে, তাতে আমদানিও খুব বেশি করতে হয়নি। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। DSEX সূচকটি গত সপ্তাহে নিম্নমুখী থেকে রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। ট্রেডিং গ্রাফে সূচকের মুভমেন্ট দেখে অনেকটা ধারণা করা যায় লাস্ট 2 দিনের মতো ঊর্ধ্বমুখী থাকলে DSEX সূচকটি 5,724 পয়েন্ট থেকে বেড়ে 5,834 পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,887 এবং সর্বনিম্ন 5,690 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা।
CACX সূচকটি অনেকটা নিম্নমুখী প্রবণতায় থেকে মার্কেট রিটেস্ট করে ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করে। তবে সপ্তাহের শেষ দিন কিছুটা নিম্নমুখী থেকে লেনদেন শেষ হয়। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 10,322 এবং সর্বনিম্ন 9,963 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি বেশ বড় ধরনের নিম্নমুখী প্রবণতা নিয়ে মার্কেট রিটেস্ট শুরু করেছে। ধারণা করা যায় এ সপ্তাহেও সূচকটি কিছুটা নিম্নমুখী থাকতে পারে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 15,104 এবং সর্বনিম্ন 14,338 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সাংহাই কম্পোজিট সূচকটিও নিম্নমুখী প্রবণতা দিয়ে মার্কেট রিটেস্ট করতে দেখা যাচ্ছে গত সপ্তাহে। এটিও এ সপ্তাহে আরও কিছুদিন নিম্নমুখী প্রবণতায় থাকার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,636 পয়েন্ট এবং সর্বনিম্ন 3,448 পয়েন্ট স্পর্শ করে। সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সেন্সেক্স 30 সূচকটি গত সপ্তাহ জুড়ে নিম্নমুখী প্রবণতায় ছিল। ট্রেডিং গ্রাফ দেখে অনেকটাই সহজভাবেই বলা যায় এ সপ্তাহেও সূচকটি নিম্নমুখী প্রবণতায় থাকবে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 50,139 এবং সর্বনিম্ন 46,283 পয়েন্ট স্পর্শ করে। করোনা ভাইরাস জনিত ক্ষতি মোকাবেলায় কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 2,700 কোটি টাকার নতুন দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার ও গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রণোদনার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মোকাবেলায় গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার পাশাপাশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতি সঞ্চারের লক্ষ্যে নতুন দুটি প্রণোদনা কর্মসূচির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত দুই প্যাকেজের প্রথমটির আকার 1,500 কোটি টাকা, যার আওতায় থাকবে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাত। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনকে 300 কোটি টাকা, বিসিককে 100 কোটি টাকা ও জয়িতা ফাউন্ডেশনকে 500 কোটি টাকা প্রদান করা হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে এনজিও ফাউন্ডেশনকে 50 কোটি টাকা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে 100 কোটি টাকা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে 300 কোটি টাকা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনকে 100 কোটি টাকা ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে 300 কোটি টাকা প্রদান করা হবে। অনুমোদিত দ্বিতীয় প্যাকেজের আওতায় 1,200 কোটি টাকা ব্যয়ে আগামী 2021-22 অর্থ বছরে দেশের 150টি উপজেলার দরিদ্র সকল বয়স্কদের এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা সকল নারীকে ভাতার আওতায় আনা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য দ্বিতীয় পর্যায়ের যে প্যাকেজ ঘোষণা করেছে তা আমি মনে করি এসএমই খাতের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পরপর দুবার দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এইবারে প্রণোদনা প্যাকেজের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই প্রণোদনা প্যাকেজ এই শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি বণ্টিত হবে এবং আমি আশা করি এর মধ্য দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নতুন ব্যবসা সম্প্রসারণ, বর্তমান ব্যবসার ক্ষেত্রে আর্থিক যে সংকট আছে তা মোকাবেলা করা এবং পণ্য এবং সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার ঘোষিত নতুন অনুমোদিত এই দুটি নিয়ে মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো 23টিতে, যার মোট আর্থিক পরিমাণ 1,24,053 কোটি টাকা, যা জিডিপির 4.44 ভাগ। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণ বাজার। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। করোনাজনিত অর্থনৈতিক মন্দার কারণে বিদায়ী 2020 সালে বিশ্বব্যাপী গাড়ি শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে। বিদায়ী বছরে বিশ্বে মোট গাড়ি উৎপাদনের লক্ষ্য ছিল 8,90,00,000 ইউনিট, কিন্তু উৎপাদিত হয়েছে 7,10,00,000 গাড়ি, যার লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1,80,00,000 ইউনিট বা 20% কম।
গাড়ি শিল্প নিয়ে পর্যালোচনাকারী প্রতিষ্ঠান এলএমসি অটোমোটিভ এর তথ্য মতে বিদায়ী বছরে বিশ্বে মোট গাড়ি উৎপাদনের লক্ষ্য ছিল ৮ কোটি ৯০ লাখ ইউনিট, কিন্তু উৎপাদন হয়েছে ৭ কোটি ১০ লাখ গাড়ি, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ কোটি ৮০ লাখ ইউনিট বা ২০% কম। গত বছরের এপ্রিল থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় গাড়ি উৎপাদন বন্ধ ছিল দীর্ঘদিন। ফোর্ডের বৈদ্যুতিক গাড়ির মডেল মুস্তাং মাচি এবং টেসলার ওয়াই মডেলের বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন কোম্পানির নানা মডেলের গাড়ির উৎপাদনে বিঘ্ন ঘটে। তবে চীন ইতোমধ্যে তার বেশিরভাগ মোটর গাড়ির উৎপাদন পুনরায় শুরু করেছে, অন্যরাও চেষ্টা করছে। এলএমসি বলছে ইউরোপ আমেরিকার গাড়ি শিল্প ঘুরে দাঁড়াবে, কিন্তু তাদের পুনরুদ্ধার হবে চীনের তুলনায় ধীর গতিতে। চীনে ২০২০ সালে গাড়ি উৎপাদন কমেছে ১২%। এদিকে যুক্তরাজ্যে বিদায়ী ২০২০ সালে নতুন গাড়ি উৎপাদন প্রায় ১/৩ কমে ৯,২১,০০০-এ নেমে এসেছে, যা ২০১৯ সালের তুলনায় ২৯.৩% কম। এই সংখ্যা দেশটিতে ১৯৮৪ সাল পরবর্তী ৩৬ বছরে সর্বনিম্ন সংখ্যক গাড়ি উৎপাদনের রেকর্ড। ভ্যাকসিন বা টিকার প্রয়োগ শুরু হওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাণিজ্য চুক্তি চলতি ২০২১ সালের জন্য আশাবাদের সঞ্চার করেছে। যুক্তরাজ্যের বৃহত্তম গাড়ির বাজার হল ইইউ, যেখানে দেশটিতে উৎপাদিত গাড়ির ৫৩.৮% রপ্তানি হয়। যুক্তরাজ্য, জাপান ও অস্ট্রেলিয়া এই ৩ দেশে যুক্তরাজ্যের গাড়ি রপ্তানি যথাক্রমে ৩৩.৭%, ২১.৬% ও ২১.৮% কমেছে। তবে চীনে রপ্তানি ২.৩% বেড়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ৩.৬% এবং তাইওয়ানে ১৬.৭% বৃদ্ধি পেয়েছে। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। প্রায় ৯ মাস বন্ধ থাকার পর চলতি মাসে কাঠমান্ডু রুটে আবার উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা কাঠমান্ডু ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। নেপাল যাত্রার করোনাভাইরাস সংক্রান্ত শর্ত, নির্দেশনা, শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্বের শতাধিক দেশে নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকটের মুখে মার্চের শেষ সপ্তাহে 10টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছিল বিমান। কাঠমান্ডু ছাড়াও এসব রুটের মধ্যে ছিল কুয়ালালামপুর, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত। করোনার এই মহামারীর মাঝেও সকল স্বাস্থ্যবিধি মেনে দুবাইয়ে নতুন রুট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাউদ্দিন আহমেদ। করোনা মহামারীর সময়ও বাংলাদেশ বহির্বিশ্বে পণ্য রপ্তানি করে ২০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। রাজধানীর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMA-বির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন এবং নবীন CMA ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য সচিব এ তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথ এশিয়ান ফেডারেশন এবং অ্যাকাউন্টস সাফায়ের প্রেসিডেন্ট এবং ICMA-B প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন আখুন্দ বক্তব্য রাখেন। ভোক্তাদের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দিতে দেশীয় ই-কমার্স সাইটগুলোকে এগিয়ে আসতে হবে। ই-কমার্স মার্কেটপ্লেস খাজানা.কমের সঙ্গে ওয়ালটন হাইটেক পার্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজানা.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াকুব আলী ও পরিচালক ইব্রাহিম খলিল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অনলাইনে ৪১টি সেবা প্রদান করছে।
এছাড়াও ব্যবসা সহজীকরণের 10টি সূচকে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে এবং কিছু সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। রাজধানীর ব্যায়াম মিলনায়তনে বিডা আয়োজিত ব্যবসা সহজীকরণ এবং সূচকসমূহ নিয়ে অবহিতকরণ কর্মশালায় এসব কথা জানানো হয়। সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বিশ্বব্যাংক প্রণীত ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান 2 ডিজিটে নিয়ে আসার লক্ষ্যে বিডা কাজ করে যাচ্ছে। 2019 সালে বিশ্বব্যাংকের প্রকাশিত এই সূচকে 8 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 168। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে দরকার অনেক দেশি বিদেশি বিনিয়োগ। সেজন্য উন্নত বাংলাদেশ গড়তে ইজ অফ ডুইং বিজনেস সূচক উন্নয়নের বিকল্প নেই। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।